ইস, কি ময়লা পড়েছে রে। ভাগ্যিস খেয়াল করেছিলাম। কত কাজ পারি আমি। গম্ভীর ঘোর কি লাকি রে। একখান বই চাইলাম, বই দিলা না। তোমার সঙ্গে কিসের পীড়িত, হ্যাঁ? মহুয়া গান গাইতে গাইতে ফ্যান মুছতে লাগলো। ঘুমানোর জন্য শুয়েছিল, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। বারবার সাদমানের করা কাজগুলো মনে পড়ে যাচ্ছিল, তার লজ্জায় রাঙ্গা হচ্ছিল। ইস, কি লজ্জা, কি লজ্জা, লোকটা মোটেও সুবিধার না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ গেল উপরের ফ্যানের দিকে। সাদা রঙের ফ্যানটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল, তাই মধ্যরাতেই মহৎ কাজটা সেরে ফেলছে। হঠাৎই ওর রুমের দরজাটা খট করে খুলে গেল। এমন নিস্তব্ধতায় ঘেরা পরিবেশে এহেন শব্দে চমকে উঠল সে। পড়ে যেতে নিয়েও সামলে নিল। মাহির চিৎকার করে বলে উঠল। মহু, কি করছিস তুই? হায় আল্লাহ, বোন আমার, কি করছিস এটা? মাহিরের এমন চিৎকারে ভরকে গেল সে। মাহির দ্রুত ওর কাছে এসে ওকে নামালো চেয়ার থেকে। মাহিরের চিৎকারে সৌরভ শেখ আর মিনা বেগমও উঠে এসেছেন। আরমিন ঘুমের ঔষধ খেয়েছে, আজকাল ঘুমটা আসতে চায় না, তাই এই পদক্ষেপ। তাই সে আর শুনতে পায়নি। সৌরভ বলে উঠলেন। চেঁচাচ্ছ কেন? মাহির মহুয়াকে বুকে আগলে ধরে বলে উঠল। বাবা, মহু সুইসাইড করতে গিয়েছিল। আটকে উঠলেন সৌরভ শেখ। সামনের চেয়ারটা আর মহুয়ার হাতের কাপড় দেখে ভরকে গেলেন। মিনা বেগম রীতিমতো কান্না করে দিলেন। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গেলেন। মহুয়া বোকা বনে গেল। সে আর সুইসাইড? হঠাৎ মরতে যাবে কেন সে? এখনো তার উইশ লিস্টের কত উপন্যাস পড়া বাকি রয়ে গেছে। আর সুইসাইড করার মতো সাহস আছে নাকি তার? সে তো ফ্যান মুছছিল। মহুয়া তা বলতে চাইল। আরে আমি তো। মিনা বেগম কান্নারত স্বরে মেয়েকে বুকে আগলে বললেন। মহুয়া আবার বলতে চাইল। আরে তোমরা ভূত। আবারও আটকে দিল তাকে। মাহির বলল। কোনো কথা বলবি না তুই। কি এমন দুঃখ তোর? হ্যাঁ, তোর ভাই আছে না? বলেছি না সাদমানের সাথে তোর বিয়ে হবে, তাও তুই। মাহির অপর পাশ থেকে মহুয়াকে জড়িয়ে ধরল। তার চোখে পানি চিকচিক করছে। মহুয়া হতভম্ব হয়ে গেল। তাকে তো কিছুই বলতে দিচ্ছে না এরা। নিজেকেই মারতে ইচ্ছা হলো তার। কেন যে এই মাঝরাতে রং লাগলো তার মনে। হঠাৎই তখন বাড়ির বেল বেজে উঠল। মাহির জানে কে এসেছে। সে গিয়ে দরজা খুলে দিল। সৌরভ শেখ নীরব ভূমিকা পালন করলেন। তার মেয়েটা কিনা সুইসাইড করতে গিয়েছিল, তাও কিনা ওই সাদমানের জন্য। ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল তার। হঠাৎ তখন হাওয়ার বেগে সাদমান এসে সবার সামনে মহুয়াকে জড়িয়ে ধরল। মিনা বেগম দূরে সরে দাঁড়ালেন। মহুয়া আরেক দফা চমকালো। এই লোক এই সময় এখানে কি করে এলো? একে কে খবর দিল আবার? হঠাৎ নিজের কাঁধে উষ্ণ গরম তরল কিছু অনুভব করলো সে। হায় আল্লাহ, সাদমান কাঁদছে। মেয়েটা বোকা বনে গেল পুরো। বলতে তো দে একটু। আসল কথা না শুনেই সবাই ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছে। সাদমান এত শক্ত করে ধরেছে যে মহুয়া নড়তেও পারছে না। মহুয়া নিজের বাবার দিকে তাকালো। তিনি নিজেও এদিকেই তাকিয়ে। ইস, কি করছে সাদমান সবার সামনে এটা? মহুয়া ওকে সারানোর চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। হঠাৎ তখন আদনান আর জান্নাত হন্তদন্ত হয়ে প্রবেশ করলো কক্ষে। প্রবেশ করে এমন পরিস্থিতি দেখেই দাঁড়িয়ে পড়ল। সাদমান নিজেকে সামলালো, তারপর মহুয়াকে ছেড়ে মহুয়ার চেহারার দিকে তাকালো। মহুয়া দু হাত নিজের গালে রাখলো। সে শুধু শুধু মার খেতে চায় না এখন। সাদমানের চোখ লাল হয়ে গেছে। মহুয়া ভয়ে ঢোক গিলল। সাদমান হঠাৎ মহুয়ার কপালে একটা গাঢ় চুমু দিল। তারপর ভাঙ্গা স্বরে বলতে লাগলো। কি করছিলে এটা তুমি? আমি তো বলেছিলাম যে রাজি থাকলে পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও তোমাকে নিজের করে নেব। তাহলে কেন এসব করতে যাচ্ছিলে? আমার কি হতো তাহলে? আমি কি বাঁচতাম? মহুয়ার এখন ইচ্ছা হলো সব কটাকে একটা বস্তায় ভরে যদি একটা আন্ধারা মার দিতে পারতো, তাহলে শান্তি পেত। নিজেরাই তখন থেকে বলে যাচ্ছে। হঠাৎ জান্নাত মহুয়ার কাছে এসে ওর হাতের কাপড়টা নিয়ে বলল। হ্যাঁ, তুই এইটা হ্যাঁ, তুই এইটা দিয়ে সুইসাইড করতে গিয়েছিলি? কাপড়টা 30 ইঞ্চির মতো হবে। সবাই এতক্ষণে তাকালো সেদিকে। সবাই ভ্রু কুঁচকে মহুয়ার দিকে তাকালো। মহুয়া বলে উঠল। আই লাভ ইউ জানু। ফাইনালি কেউ তো খেয়াল করলো। আরে ভাই, এই কাপড়টা দিয়ে আমি সুইসাইড করবো নাকি কাপড়টা আমাকে দিয়ে সুইসাইড করবে? আর সুইসাইড কেন করতে যাব অযথা? তোমাদের কি আমাকে গাধা মনে হয়? সবাই একসাথে বলে উঠল। হ্যাঁ।
মহুয়া বোকার মতো তাকিয়ে রইল সবার দিকে। সৌরভ শুধু দেখে যাচ্ছে সবটা। সাদমান বলে উঠল। তাহলে তুমি এভাবে কাপড় নিয়ে ফ্যান করছিলেটা কি? মহুয়া 2-3 কদম পিছিয়ে গেল সাদমানের থেকে। তারপর নিজের দু গালে আবার হাত রাখলো। তারপর মিনমিন করে বলল। ফ্যান পরিষ্কার করছিলাম। সবাই একসাথে গগন কাঁপানো চিৎকার দিয়ে বলল। কি? মহুয়া গাল থেকে হাত সরিয়ে কানে রাখলো। সবাই এবার মাহিরের দিকে তাকালো। আদনানকেও সাদমান তাড়াতাড়ি করে বলতে গিয়ে বলেছে যে মাহির বলছে মহুয়া সুইসাইড করার চেষ্টা করছে। তাই তারাও মাহিরের দিকেই তাকিয়ে। আর মাহির তাকালো সাদমানের দিকে। সাদমান বোকা বনে গেল। এই মাঝরাতে যে ফ্যান পরিষ্কার করার শখ জেগেছে এই মেয়ের, সেটা কি সে জানতো নাকি? সে তো যা দেখেছে তাই বলেছে। মিনা বেগম বললেন। কিরে মাহির, তুই না বললি যে? মাহির বলে উঠল। সাদমান, তুই না বললি? সাদমান ইশারায় চুপ থাকতে বলল ওকে। সৌরভ শেখ মুখ খুললেন। বোকার মতো কথা বলো না মাহি। ও জানবে কি করে? ও কি যাওয়ার আগে নিজে চোখ দুটো এখানে রেখে গিয়েছিল? মাহির ভাবলো সত্যি তো, ও জানলো কি করে? তার তো মাথাতেই আসেনি কথাটা। মাহির কিছু বলতে যাবে তার আগে আদনান বলল। এই তুই আবার ওর সাদমান চোখ গরম করে তাকালো আদনানের দিকে। আদনান চুপ হয়ে গেল। কি ছেলে রে ভাই, রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে। দেখছো তলে তলে কেমন টেম্পো চালায়, তাই বলে রুমে ক্যামেরা লাগাবে? দীর্ঘশ্বাস ছাড়ল সে। সৌরভ শেখ থমথমে স্বরে সাদমানের উদ্দেশ্যে বললেন। তুমি আমার সাথে এসো একটু, কথা আছে তোমার সাথে। সাদমান এতক্ষণ তাকিয়েছিল মহুয়ার পানে। একবার হাতে পাকসে। ফ্যান পরিষ্কার না, একদম ওকেই পরিষ্কার করে দিবে সে। আপাতত ছেড়ে দিল। সৌরভ শেখের কথা মতো তার সাথে গেল, কিন্তু যাওয়ার আগে চোখ দিয়ে মহুয়াকে শাসিয়ে গেল। মহুয়া অন্যদিকে ঘুরে গেল তা দেখে। সবাই একটু বসলো এবার। কি একটা অবস্থা, শুধুই কাঁদল। মাহির চোখের পানি মুছে নিল। কপাল করে বোন পেয়েছে একটা। মাঝরাতে শখ জেগেছে ফ্যান পরিষ্কার করার। ধন্য করে দিয়েছে তাদের এই উপকার করে। মাহির বলে উঠল। এত রাত পর্যন্ত জেগেছিলি কেন রে? ঘুম আসছিল না তাই। মাহির মহুয়ার দিকে তাকালো, তারপর বলল। আমি তো সেই কারণটাই জিজ্ঞেস করেছি, গর্দভ একটা। মহুয়া কিছু বলল না। এতক্ষণে যে গালে 5 আঙ্গুলের ছাপ বসেনি এটাই অনেক। মিনা বেগম সবার জন্য কফি নিয়ে এলেন। আদনান বলল। থ্যাঙ্কস আন্টি, অনেক উপকার হলো। মাথাটা ধরে গিয়েছিল পুরো। মিনা বেগম মৃদু হাসলেন, তারপর বললেন। আচ্ছা বাবা, তুমি তো ডাক্তার, এই মেয়ের মাথার গোবরগুলো পচে সার হওয়ার কোনো ঔষধ নেই? মহুয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আম্মু। সবাই হেসে ফেলল। আদনান বলল। আছে তো আন্টি, ওই যে একটু আঙ্কেলের সাথে গেল যে, ওইটাই ওর ওষুধ। সবাই আরেক দফা হাসলো। তখন রুমে সাদমান আর সৌরভ শেখ প্রবেশ করলেন। দুজনের মুখই কেমন থমথমে। সবাই তাকালো সেদিকে একবার। সৌরভ শেখ রাশভারী স্বরে বললেন। আগামী মাসের 18 তারিখ বিয়ে, প্রস্তুতি শুরু করে দাও তোমরা। মহুয়ার শরীরে কেমন শীতল শিহরণ বয়ে গেল কথাটা শুনে। বাকিদের মুখে হাসি ফুটে উঠেছে। এই সময় এমন কথা কেউ আশা করেনি। হয়তো ভয় পেয়েছেন সৌরভ শেখ। আজকে কিছু করেনি, কিন্তু কাল যদি কিছু একটা করে ফেলে সে আর মেয়েহারা হতে চায় না। একজনের মৃত্যুর জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারেননি তিনি। এখন যদি এই মেয়েরও তার কোনো সিদ্ধান্তের কারণে উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে তার বেঁচে থাকাই অসম্ভব। আর মেয়ে যদি এই ছেলেকে বিয়ে করে সুখী হয় তবে তাই হোক। মেয়েকে যে তিনি বড্ড ভালোবাসেন। মিনা বেগম মিষ্টি নিয়ে এলেন দ্রুত। সবাই মিষ্টি মুখ করলো। মহুয়া নিজেও খাচ্ছে আর ভাবছে এটাই তার নিজের বিয়ের মিষ্টি। কি আশ্চর্য, তার নাকি বিয়ে। লজ্জায় কুণ্ঠা যাচ্ছে মেয়েটা। সাদমানের দিকে চোখ যেতেই দেখলো ও তার দিকেই তাকিয়ে, কিন্তু ওর চোখে অন্য কিছু বলছে। রাগ এখনো কমেনি বান্দার। মহুয়া মেকি হাসলো, বিনিময়ে সাদমানও হাসলো। তবে হাসিটার ছিল ভয়ঙ্কর। মহুয়া চোখ সরিয়ে নিল। সাদমান হঠাৎ বলে উঠল। যদি কিছু মনে না করেন, আমার মহুর সাথে কিছু কথা ছিল। এখানে না, বাইরে যেতে চাইছিলাম। বেশি না, 10 মিনিট, তারপর আমি নিজেই দিয়ে যাব। যার হাতে সারা জীবনের জন্য নিজের মেয়েকে তুলে দিবেন তার হাতে 10 মিনিটের জন্য ছাড়তে পারবেন না? তাই কেউ আর দ্বিমত করলো না। মহুয়ার যা বুঝার বুঝে গেল। মহুয়া বলে উঠল। আমার না ঘুম পাচ্ছে ভীষণ। কালকে বরং।
সাদমান যেতে যেতে বলল। 5 সেকেন্ডের মধ্যে যেন বাইরে দেখি। সবাই হাসছে। বেশ হয়েছে, আরও রাতে ফ্যান পরিষ্কার করো। মহুয়া অসহায় চোখে তাকালো মাহিরের দিকে। মাহির বলে উঠল। 1। মহুয়া ভরকে গেল। মিনা বেগমের দিকে তাকাতেই উনিও বললেন। 2, আরেক দফা টাসকি খেলো মেয়েটা। পরপর জান্নাত বলল। 3, আদনান ফের বলতে যাবে তার আগেই সৌরভ শেখ বললেন। 4। সবাই অবাক চোখে তাকালো তার পানে। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। মহুয়া কোনো মতে নিজেকে সামলে বাহিরে গেল। 4 সেকেন্ড লেট। মহুয়া মেকি হাসলো। সাদমান কিছু বলল না। মহুয়াকে চট জলদি হেলমেট পরে বাইকে বসতে বলল। মহুয়া বলে উঠল। আপনি বাইক চালাতে পারেন? সাদমান বলল। না, পারি না তো। আসার সময় তো হেলিকপ্টার দিয়ে এসেছি। মুখটা চুপসে গেল মহুয়ার। বাইকে উঠে বসলো। তারপর বলল। কোথায় যাচ্ছি আমরা? আপাতত তোমাকে মৃত্যুকে কাছ থেকে দেখিয়ে আনতে যাচ্ছি। মহুয়া ভরকে গেল। আরো কিছু বলার আগেই সাদমান বাইক স্টার্ট করে এক টান দিল। মহুয়া ওর উপর ঝুঁকে পড়ল। সাদমান ফুল স্পিডে চালাতে লাগলো। মহুয়া বাধ্য হয়ে ওকে জড়িয়ে ধরলো পেছন থেকে আর চেঁচাতে লাগলো। আরে করছেনটা কি? আস্তে চালান। সাদমানের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং স্পিড আরো বাড়িয়ে দিল। মহুয়ার মনে হচ্ছে সত্যি মৃত্যুকে কাছ থেকে দেখছে সে। আল্লাহ আল্লাহ করতে লাগলো সে। টানা 20 মিনিট পর সাদমান মহুয়াদের বাড়ির সামনে এসে থামলো আবার। মহুয়া কোনো মতে নামলো। তার মাথা ঘুরছে পুরো। সাদমান বলল। কেমন লাগলো বাইক ডেট? মহুয়া অসহায় চোখে তাকালো। তার পুরো পৃথিবী ঘুরছে এখন। এটাকে ডেট বলে? স্যাহ, মাথা ঘুরে এবার পড়েই গেল মেয়েটা। সাদমান ধরে নিল ওকে। নিঃশব্দে হাসলো সে। মহুয়ার মাথার হেলমেটটা খুলে দিল। সামনে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল। ছোট্ট একটা শাস্তি দিলাম। তোমাকে তখন ওইভাবে দেখে আমার ঠিক এমন অবস্থাই হয়েছিল। জ্ঞান থেকেও নেই এমন, তাই তোমাকেও বোঝালাম একটু। ভালোবাসি বিধায় এমন সুইট একটা শাস্তি দিলাম। হ্যাভ এ সুইট ড্রিম বেবি। সাদমান মহুয়ার কপালে একটা চুমু দিয়ে ওকে কোলে তুলে নিল। আদনানরা কিছুক্ষণ আগেই চলে গেছে। সে ড্রয়িং রুমে ওদের আসার অপেক্ষা করছিল। সৌরভ শেখ আর মিনা বেগম নিজেদের কক্ষে। মাহির একটা হাই তুলল। হঠাৎ সাদমানের কোলে মহুয়াকে দেখে ভরকে গেল সে। দৌড়ে এলো ওদের নিকট। উৎকণ্ঠা হয়ে শুধালো। এই কি হয়েছে ওর? এই তুই কি করেছিস আমার বোনের সাথে যে ও জ্ঞান হারালো? সাদমান মহুয়ার রুমে যেতে যেতে বলল। বাজে বকিস না তো। বাইক ডেটে নিয়ে গিয়েছিলাম, সুইট একটা শাস্তি দিয়েছি। ভবিষ্যতে আর এমন রাত বিরাতে ফ্যান মোছার শখ হবে না আশা করি। মাহির বুঝলো না কিছু। সাদমান মহুয়াকে বিছানায় শুয়ে দিয়ে ওর কপালে ডিপলি একটা চুমু খেলো। মাহির বলে উঠল। আমার বোনকে আমার সামনে চুমু খাচ্ছিস? একটু তো লজ্জা কর। সাদমান সোজা হয়ে দাঁড়িয়ে বলল। যখন দেখেছিসই চুমু খাচ্ছি, তখন চোখ দুটো বন্ধ করে রাখলেও তো পারিস। নির্লজ্জ একটা। ছ্যাঃ। সাদমান কথাগুলো বলে প্রস্থান করলো। মাহির থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে নাকি নির্লজ্জ। চুমু খেলো ও নিজে, আর নির্লজ্জের খেতাবি দিয়ে গেল মাহিরকে। দুঃখ ভরা হৃদয় নিয়ে দরজা আটকে রুমে নিজের বউয়ের কাছে চলে গেল। মনের এই দুঃখগুলো নিজের বাচ্চার সাথে শেয়ার করবে সে। অন্তত সে বুঝবে তার বাবাকে। মিষ্টি একটা সকাল। চারিদিকে রোদে ঝলমল করছে। আকাশে সাদা বাষ্পগুলো তুলোর মতো ভেসে যাচ্ছে। মেঘের ছিটে ফোঁটাও নেই আজ। এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ছাদে এসে দোলনায় দোল খাচ্ছে মেঘলা। কোমর অবধি লম্বা বেনিটা ঝুলছে। কানে ফোন নিয়ে কথা বলছে ফোনের ওপাশে অভ্র। কি করব বলুন? আপনি তো আর সাদমান ভাইয়ার মতো বলতে পারতেন না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাই আমিই বলে দিলাম। অভ্র তেতে বলে উঠল। এই কি বললে? তোমাকে বলেছে আমি বলতে পারবো না? তোমার বাবার সামনে দিয়ে তুলে নিয়ে আসার ক্ষমতা রাখে এই আদ্রিয়ান, অব্র শাহরিয়ার। মেঘলা বিদ্রুপ মিশ্রিত স্বরে বলল। ওরে বাবা, তাই বুঝি? তাই। মেঘলা একটু হেসে বলল। ভালো, আসুন তবে আজকে। ও হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। অভ্র ভ্রু কুঁচকে বলল। কি সারপ্রাইজ? মেঘলা বিরক্ত হয়ে বলল। বলে দিলে সারপ্রাইজ থাকে, গাধা একটা। অভ্র ভরকে গেল। এই মেয়ে তাকে গাধা বলল গতকালকে? হ্যাঁ, গতকালকেই তো একটাকে মেরে এলো সে। জঘন্য মৃত্যু দিয়েছে। আর সেই অভ্রকেই একটা মেয়ে এখন গাধা বলছে। একটা মেয়ে আবার কি?
তার মায়াবিনী এই মেয়েটা, তাকে গাধা কেন, তাকে খুন করে ফেললেও সে কিছু বলবে না। বাজেভাবে ভালোবেসে ফেলেছে রে। অভ্রকে চুপ থাকতে দেখে মেঘলা বলল। কি হলো, চুপ করে গেলেন যে? ভয় পাচ্ছেন নাকি? অভ্র হাসলো, তারপর বলল, তোমাকে পেতে যদি আকাশে চাঁদ এনে দিতে হয় তবে আমি তাই দিব। সেখানে এটা তো তোমার বাবাকে মানানোর বিষয়, ভীষণ নর্মাল। মেঘলা জোরে জোরে হাসতে লাগলো। এই কথা শুনে অভ্র কপাল কুঁচকালো। হাসার মতো কি বলল? মেঘলা হাসতে হাসতেই বলল, আকাশের চাঁদ এনে দেবেন? সিরিয়াসলি? আগে যান বাজার থেকে ধনিয়া পাতা কিনে আনুন। সেটাও তো পারবেন না, দোকানদার ঠকিয়ে দেবে উল্টো। সে আবার আনবে আকাশের চাঁদ। এটা হচ্ছে দেখে লিখে A+ পাওয়ার ফল। নিজে পড়ে পেলে এটা বলতে পারতেন না। চাঁদের আকার আয়তন জানেন কত? অভ্রের চেহারাটা হাওয়ায় বেরিয়ে যাওয়া বেলুনের মতো হয়ে গেল। তাও কিচ্ছু বলল না সে। নেহাতি ভালোবাসে তাই। আর এদিকে মেঘলা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অভ্র এবার বলল, কোনো সাবজেক্ট ভালোভাবে না পারলেও বায়োলজিতে এক্সপার্ট ছিলাম আমি, সো বুঝতেই পারছো। ডিএনএর গঠন জানো? না জানলেও সমস্যা নেই, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো বিয়ের পর। নাও বাই সুইট হার্ট। কথাগুলো বলেই অভ্র কল কেটে দিল। মেঘলা তাজ্জব বনে গেল। কি বলল ও এসব? তারই ভুল। কেন যে লাগতে গেল ওর সাথে? এখন নিজেকেই লজ্জায় পড়তে হলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে এসেছে। সূর্যের তাপ এখন গায়ে লাগার মতো না। তার উপর আবার আকাশটা কেমন যেন মেঘের চাদরে ঢেকে যেতে চাইছে। মেঘলাদের বাড়িতে সবাই এসেছে আজকে। সবাই বলতে নিশাতের বাবা মা, জান্নাতের বাবা মা, মহুয়ার বাবা মা আসেনি। তারা এখন নিজেরাই ব্যস্ত। একটা মেয়ে, তাদের শখ আহ্লাদ তো আর কম নেই। মহুয়া এসেছে অবশ্য। সবাই ড্রয়িং রুমে বসে পাত্রপক্ষের অপেক্ষা করছে। হঠাৎই বেল বেজে উঠল। সাজ্জাদ আহমেদ নিজে গিয়ে দরজা খুললেন। হাসি হাসি মুখে দরজা খুললেন ভদ্রলোক। কিন্তু দরজার ওপাশের ব্যক্তিদেরকে দেখে সেই হাসি হাওয়ায় মিলিয়ে গেল। অভ্র একটা সালাম দিল তাকে। জোরপূর্বক হেসে সালামের জবাব দিলেন তিনি। অভিমন্যু শাহরিয়ার বললেন, কেমন আছেন বেআই সাহেব? তা শরীর ভালো তো? সাজ্জাদ আহমেদ বুঝতে পারছে না কিছু। এরা সাদমানের বাবা মা? তাহলে এদের সাথে অভ্র কেন? সাদমানি বা কোথায়? সাজ্জাদ আহমেদ ওদেরকে ভেতরে নিয়ে এলেন। তারপর বললেন, এই তো আল্লাহ রাখছে। আপনারা কেমন আছেন? অভিমন্যু শাহরিয়ার হেসে বললেন, আলহামদুলিল্লাহ। বলতে পারলাম না, বৌমাকে বাসায় যেদিন নিয়ে যাব সেদিন বলবো আলহামদুলিল্লাহ। পরিবারটা পুরো হলে তবেই না ভালো থাকবি, কি বলেন? অভিমন্যু শাহরিয়ার হাসতে লাগলেন। কথাটা সাজ্জাদ আহমেদের মন মতো হলো একদম। পরিবারের মানুষগুলো ভালো, তাহলে মেয়েটাকে তাদের হাতে দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন অন্তত। কিন্তু পাত্র কই? সাজ্জাদ আহমেদ এবার বলেই ফেললেন। আচ্ছা, পাত্র কই? ওনারা চমকে গেলেন পুরো। অভ্র একবার নিজের দিকে তাকালো। আশ্চর্য, তার মতো এমন একজন বলিষ্ঠবান যুবককে ওনার চোখে পড়ল না। হিয়ার ঠোঁট চেপে হেসে অভ্রের কানে কানে বলল, আপনি কি আমার ভাইকে দেখেছেন? না মানে ওনার শ্বশুর খুঁজছে। অভ্র চোখ গরম করে তাকালো হিয়ার পানে। হিয়া চুপ করে গেল, তবে ঠোঁট চেপে হাসছে। হালিমা বেগম বললেন, এই তো আমাদের ছেলে বেআই সাহেব, আদ্রিয়ান অব্র শাহরিয়ার। সাজ্জাদ আহমেদ আকাশ থেকে বললেন, অভ্রই পাত্র? তার মেয়ে না সাদমানকে ভালোবাসে, আর সাদমান তার মেয়েকে? কি হচ্ছে এসব? সাদমান আহমেদ বললেন, কিন্তু পাত্র তো সাদমানের হওয়া কথা। সাদমান আর মেঘলা তো একে অপরকে ভালোবাসে। আকাশের রূপার থালার ন্যায় চাঁদটা আজকে বড্ড আলো দিচ্ছে। চাঁদের আলোয় কেমন আজ সব আলোকিত দেখাচ্ছে। বোধহয় আজকে পূর্ণিমা। চাঁদের সঙ্গী হয়ে তারাগুলো মিটমিট করে জ্বলছে। বাইরে শীতল হাওয়া বইছে। অভ্র গাড়ির জানালার কাজটা নামিয়ে দিল তাই। চলন্ত গাড়িতে এমন প্রকৃতির শীতল বাতাস গায়ে লাগায় মেঘলার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেই কোণে বিদায়ের কাজ শেষ হয়েছে। মেয়েটা কান্না করতে করতে চোখের কাজল লেপটে ফেলেছে। গাড়িতে উঠেও যখন কান্না থামছিল না, তখন হিয়া একটা গান চালিয়ে দেয়, ইঙ্কি পিঙ্কি পিঙ্কি।
না চাইতেও মেয়েটা ফিক করে হেসে ফেলে। ওই গান শেষ হতেই সে আবারও আরেক গান চালিয়ে দেয়, হিরো আলমের ময়ে ময়ে। ব্যাস, মেয়েটা আবার খিলখিল করে হেসে ফেলে। এখন তাই সে আর কাঁদছে না। অভ্র আর মেঘলা পেছনের সিটে বসা, সামনে অভ্রের বাবা ড্রাইভ করছে আর তার পাশে হিয়া বসে। ভদ্রলোকের আবার শখ ছিল নাকি এটা যে নিজে ড্রাইভ করে ছেলের বউকে নিয়ে আসবেন, তাই এই কাজ তার। মেঘলা অভ্রের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। অভ্রই বাধ্য করেছে এটা করতে। অভ্রের হাত বিচরণ করছে মেঘলার কোমরে। মেঘলা শিউরে উঠছে ক্ষণে ক্ষণে। অভ্র তা দেখে ফিসফিস করে বলল, তৈরি হও, আর মাত্র কিছুক্ষণ পর তুমি আমি এক রুমে এক বিছানায়, এক কথায়। মেঘলা বলে উঠল, চুপ করবেন একটু, অসভ্য লোক একটা। আর একটা বাজে কথা বলে আজকে আমি হিয়ার সাথে ঘুমাবো। অভ্র একটা আঙ্গুল মুখে রেখে বোঝালো সে আর বলবে না কিছু। মেঘলা হাসলো তা দেখে, কিন্তু অভ্র তো অভ্রই। সে আবারও বলল, পেন কিলারটা আনতে ভুলে গেছি, কালকে সকালে আনলেই হবে না? মেঘলা এবার ওর পিঠে ধারাম করে কিল বসিয়ে দিল। গাড়িতে এখন সি 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 রেনুনি গানটা চলছে, তাই কেউ আর শুনতে পেল না তা। অভ্র গানের সাথে তাল মিলিয়ে বলল, ছি 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 রে মেঘলা, ছি। মেঘলা আবার হেসে ফেলল। কাঁদছো কেন? কালকেই তো আবার দেখা হচ্ছে। আর তাছাড়া আঙ্কেল আন্টিকে ছাড়া তো তুমি এর আগেও থেকেছো, বলো থাকোনি? ওনারা যখন দেশের বাইরে গিয়েছিল তুমি জান্নাতের সাথে থেকেছো না? এখন আমার সাথে থাকবে, প্রবলেম কোথায়? বরং আদরও পাবে এখন। মহুয়া নাক টেনে বলল, আমি বাসায় যাব। সাদমান নিজেই গাড়ি ড্রাইভ করছে আর পাশে মহুয়া বসা। সাদমান বলল, বাসায় তো যাচ্ছি, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কান্না থামালেই দিব সেটা, তা না হলে না। মহুয়ার হেসকি উঠে গেছে। সাদমান পানির বোতল এগিয়ে দিল। মহুয়া পানি পান করে বলল, কি সারপ্রাইজ? গেলেই দেখতে পারবে, এখন কান্না থামাও। টুকটাক কথা বলতে বলতে গাড়িটা একটা বিরাট দরজা দিয়ে প্রবেশ করলো। মহুয়া তাকালো সেদিকে। দোতলা একটা বাড়ি, কেমন নিস্তেজ মনে হচ্ছে বাড়িটা। সাদমান গাড়ি থেকে নেমে মহুয়াকে নামালো, তারপর বলল, তোমার শ্বশুরের তৈরি বাড়ি এটা, ভেবো না আবার তোমার হাজবেন্ডের। বর্তমানে আমি একাই থাকি যদিও। মহুয়া হা করে তাকিয়ে আশেপাশে দেখতে লাগলো। দুপাশে নানান ধরনের ফুলের ছড়াছড়ি। মুগ্ধ হয়ে গেল মেয়েটা। সাদমান বাড়ির দরজাটা খুলল। ভেতরে অন্ধকার। সাদমান মহুয়াকে দাঁড়াতে বলে ভেতরে গিয়ে লাইট অন করলো। চমকে উঠল মেয়েটা। দামি দামি আসবাবপত্র চারিদিকে। আজ প্রথম এলো সে এই বাড়িতে, তাও সাদমানের বউ হয়ে। সাদমান ওর সামনে দাঁড়ালো। মহুয়া বিস্ময় স্বরে বলল, এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন? ভয় লাগে না? সাদমান হাসলো, তারপর বলল, মানুষের ভয় হচ্ছে মৃত্যু, অথচ একটা সময় এটাকে আপন করে নিতে চেয়েছিলাম আমি। যেখানে সবসময় নিজের মৃত্যু কামনা করতাম, সেখানে আর ভয় পাবো কিসের জন্য? অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। মহুয়া শুনল সবটা। সাদমান হঠাৎ ওকে কোলে তুলে নিল, তারপর দরজাটা কোনো রকমে আটকে দিল। মহুয়া বলে উঠল, আমি যেতে পারবো তো? আর তাছাড়া লেহেঙ্গার ওজনে 20 কেজি হবে, ছাড়ুন। সাদমান উপরে যেতে যেতে বলল, আমার বডি দেখছো তুমি? নো প্রবলেম, আজকে দেখে নিও, তারপর বলো বাকি কথা। মেয়েটা চুপ হয়ে গেল। সাদমান ওকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। তারপর লাইট অন করতেই মহুয়ার চোখ বড় বড় হয়ে গেল। পুরো রুম ফুল দিয়ে সাজানো, যেন একটা ফুলের রাজ্য। নিচে গোলাপের পাপড়ি দিয়ে মোড়ানো। সাদমান ধীরে ধীরে ওকে সেখানে নামিয়ে দিল। মহুয়া হাঁ করে দেখছে সবটা। সাদমান হঠাৎ বলে উঠল, তোমার কিন্তু অনেক লাভ হয়েছে মহু আমাকে বিয়ে করে। এই যেমন দেখো, খিটখিট করার মতো কোনো শ্বশুর শাশুড়ি নেই, পেছনে লাগার মতো কোনো ননদ নেই, শুধু রোমান্স করার জন্য একটা জামাই আছে। প্রথম কথাটুকু শুনে হাসলেও শেষের কথাটা শুনে কুণ্ঠায় হাঁসফাঁস করে উঠল মেয়েটা। সাদমান বুঝলো সেটা। আর একটু লজ্জায় ফেলতে সে মহুয়ার কানের কাছে ফিসফিস করে বলল, দিনের বেলা রোমান্স করলেও কেউ ডিস্টার্ব করবে না, যখন খুশি যেখানে খুশি। মহুয়া বলে উঠল, ও ওয়াশরুমটা কোথায়? সাদমান হেসে হাত দিয়ে দেখিয়ে দিল। মহুয়া যেতে নিয়েও ফিরে এলো। গায়ের গহনাগুলো খুলতে হবে যে। আয়নার সামনে দাঁড়ালো সে। সে আজকে হিজাব পরেছে আবার।
এত স্বাদের চুল ওই পার্লারের স্টাইল করতে গিয়ে নষ্ট করতে পারবে না সে, তাই এই ব্যবস্থা। সাদমান এসে ওর পেছনে দাঁড়ালো, তারপর একটু নিচু হয়ে বলল, ডু ইউ নিড মাই হেল্প? ওকে ওকে। মহুয়া কিছু বলার আগেই সাদমান ওর হিজাবের পিন একটা একটা করে খুলতে লাগলো। টুলে বসলো সে। সাদমান খুব যত্ন সহকারে খুলে দিল তার হিজাব। হিজাব খুলতেই নজরে এলো একটা বড় খোপা। সাদমান ধীরে ধীরে গহনাও খুলে দিল। মহুয়ার এখন একটু হালকা হালকা লাগছে। এখন শুধু এই লেহেঙ্গাটা খুলতে পারলে বাঁচে সে। মহুয়া উঠে দাঁড়ালো, উদ্দেশ্য ড্রেস চেঞ্জ করা। ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে মেঘলা। এই তো কিছুক্ষণ আগেই অভ্রের কিছু কাজিনরা মিলে তাকে বসিয়ে রেখে গেল। পরনে তার নীল রঙের জামদানি এক শাড়ি। নীল রংটা নাকি আবার অভ্রের বেশ পছন্দ। মেঘলার ভাবতেই কেমন যেন লাগছে। সেদিন যখন এসেছিল তখন সে কেবল অভ্রের প্রেমিকা ছিল, আজ সে তার বউ। পুরো শরীর শিহরণ বয়ে গেল তার। হঠাৎ তখন বাহির থেকে কেমন শোরগোলের শব্দ এলো কানে। হয়তো বাসর ঘরে ঢোকার জন্য অভ্রের পকেট ফাঁকা হচ্ছে। মেঘলা হাসলো তা ভেবে। পরক্ষণেই কেমন যেন লজ্জায় আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। অভ্রের ঠোঁট কাটা কথাগুলো মনে পড়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে তার ওই ভাবনার ভাটা পড়ল। লম্বা করে ঘোমটা দেওয়া তার। দরজার সিটকিনি লাগানোর শব্দ পেল সে। নিজেকে কেমন করে গুটিয়ে নিল ওই শব্দে। সে স্পষ্ট বুঝতে পারছে যে অভ্র তার দিকেই আসছে। অভ্রের গলা কেমন যেন কাঠ হয়ে আসছে। ঢোক গিলে গলা ভেজানোর প্রয়াস চালালো। মেঘলার পাশে এসে বসলো সে। সে হঠাৎ খেয়াল করলো তার হাত কাঁপছে। বহু কষ্টে কাঁপা কাঁপা হাতে মেঘলার ঘোমটা তুলল সে। মেঘলা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। অভ্র বুকের বাঁ পাশটায় হাত দিয়ে বলে উঠল, হাই। মেঘলা লাজুক হাসলো। অভ্র তা দেখে বলল, এভাবে হেসো নামে হৃদয়ে ঝলসে যায়। মেঘলা অভ্রের চোখে চোখ রাখতে ব্যর্থ হচ্ছে। লজ্জায় কুণ্ঠা যাচ্ছে মেয়েটা। হাতে ফুলের পাপড়ি মোড়ানোটা যেন তার বহিঃপ্রকাশ। অভ্র কেমন মুগ্ধতা মেশানো স্বরে বলল, প্রহর শেষে আলোয় রাঙা সেই দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মেঘলা ফিক করে হেসে ফেলল। অভ্র হঠাৎ মেঘলার হাতটা নিজের হাতে আগলে নিল। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। সেটা খুলতেই দেখা মিলল চকচকে এক হীরের আংটি। সে তা মেঘলার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। তারপরই হাতের উল্টো পিঠে চুমু খেলো। কেঁপে উঠল মেয়েটা। অভ্র নিঃশব্দে হাসলো তা দেখে। তারপর বলল, ভালোবাসি মায়াবিনী, বড্ড বেশি ভালোবাসি। তোমার চোখের ওই কাজল কালো রেখায় তো কবেই হারিয়ে গিয়েছিলাম। আজকে তোমার তুমিতে হারাতেই চাইছি। তোমার কাছে আজকে নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছি। সবটুকু উজাড় করে ভালোবাসতে চাইছি। আজ তোমাকে তোমার মায়ায় নিজেকে আটকে ফেলতে চাইছি। ঠিক যতটা আটকালে মৃত্যুর আগ অবধি সেই মায়া থেকে বের হতে পারবো না, ঠিক ততটা। দিবে কি অনুমতি? অভ্রের এমন আকুলতার স্বরে মেয়েটা কোনোভাবেই যেন নাকচ করতে পারল না। এভাবে বললে কি আর মানা করা যায়? কিন্তু লজ্জায় মুখ ফুটে কিছু বলতেও পারছে না। অভ্রের দিকে তাকালো সে। ছেলেটা আশা নিয়ে তাকিয়ে আছে। মেঘলা উত্তর স্বরূপ অভ্রের হাতের আগলে থাকা নিজের হাতটা নিয়ে অভ্রের হাতটা চেপে ধরল। অভ্র বুঝলো হয়তো। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। সে মেঘলার কপালে চুমু খেলো একটা। তারপর দু গালে নাকের ডগায় থুতনিতে পরপর অনেকগুলো চুমু খেলো। মেঘলা বিছানার চাদর খামচে ধরে রেখেছে। অভ্রের সূক্ষ্ম দৃষ্টি এখন মেঘলার ওষ্ঠের দিকে। অভ্রকে কাছে আসতে দেখে মেঘলা চোখ বন্ধ করে নিল। বাহিরে শীতল হাওয়া বইছে। পুরো ঘর জুড়ে শীতল শিহরণ বয়ে যাচ্ছে। ভালোবাসার চাদরে অভ্র আজকে মুড়িয়ে নিল তার মায়াবিনীকে। প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত দু তরুণ তরুণী আজ একে অপরের মাঝে ডুব দিয়েছে। দুই আত্মার মিল ঘটল বুঝি আজকে। আজকের রাতটা যে বড্ড দীর্ঘ কাটবে তাদের, এটা তারা বেশ ভালোই বুঝল। কিছু কি বলবে জান? জান্নাত আদনানের বুকে অযথা আঁকিবুকি করছে। আদনান স্পষ্ট বুঝলো বউটা তার কিছু বলতে চাইছে, হয়তো কোনো কারণে পারছে না বলতে। তাই প্রশ্নটা করেই ফেললো সে। জান্নাত আদনানের বুকে নাক ঘষল, তারপর বলল, কেমন যেন লাগছে আদনান।
কেমন লাগছে জান? শরীর খারাপ লাগছে? আদনানের এমন ব্যাকুল মিশ্রিত স্বর শুনে জান্নাত ফিক করে হেসে ফেলল। আদনান জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কি হলো বলো? জান্নাত আঁকিবুকুই করতে করতে বলল। আপনার ছেলে চাই নাকি মেয়ে? একটা পুচকু আসলে মন্দ হয় না, তাই না? আদনান কপাল কুঁচকালো। জান্নাত আবার বলল। পুচকুর জন্য কি এখনই শপিং শুরু করে দিব আদনান? আদনান থমকে গেল পুরো। আদনান বিস্ময় মেশানো কাঁপা কাঁপা স্বরে বলল। জান, আমি কি তবে? আদনানকে আর বলতে হলো না, বাকিটা জান্নাত বলল। আপনি বাবা হতে চলেছেন মিস্টার আদনান শাহনওয়াজ। আদনানের থেকে কোনো রিয়াকশন না পেয়ে জান্নাত মাথা উঁচু করলো। লোকটা কি খুশি হয়নি? আদনানের দিকে তাকাতেই জান্নাত থমকে গেল। আদনানের চোখে পানি। জান্নাত কিছু বলতে নিলে আদনান হুট করে জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বাচ্চাদের মতো ভাঙ্গা স্বরে বলল। আমার মাকে এনে দিবে জান্নাত? বড্ড মিস করি আমি মাকে। জান্নাত আদনানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর বলল। ইনশাল্লাহ। নব বাবা মা হওয়া খুশিতে কারোই বোধহয় আর আজকে রাতে ঘুম আসবে না। অনাগত বেবিকে নিয়ে ভাবতে ভাবতেই বুঝি আজকের রাত পেরিয়ে যাবে। আজকের রাতটা তাদের বড্ড মধুর কাটল। সরি, আমি শাড়ি পরতে পারি না। সাদমান মহুয়ার কথা শুনে ওর দিকে তাকালো। লাল রঙের একটা 3 পিস পরা মেয়েটা। সাদমান নিজেও চেঞ্জ করে নিয়েছে। তার পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। মহুয়ার দিকে এগিয়ে গেল সে। তারপর বলল। আমিও শাড়ি পরাতে পারি না, দরকার নেই শাড়ি, এমনিতেই ঠিক লাগছে। মহুয়া মৃদু হাসলো। সাদমান হঠাৎ মহুয়াকে হ্যাসকা টান মেরে বুকে ফেললো। তারপর বলল। এমনিতে এইভাবে দেখলে মাথা ঠিক থাকে না, শাড়ি পরলে তো পাগল হয়ে যাব পুরো। মহুয়া লাজুক হাসলো। সাদমান বলল। আজকে কি জানো? মহুয়া লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। আদনান তা দেখে বলল। বিয়ের পর লজ্জা বেড়ে গেল নাকি তোমার? তাহলে তো প্রত্যেক বছর তোমাকে বিয়ে করতে হবে। মহুয়া চোখ ছোট করে বলল। আপনার কি আমাকে নির্লজ্জ মনে হয়? সাদমান হো হো করে হাসতে লাগলো। মহুয়া মুখ ঘুরিয়ে নিল। সাদমান বলে উঠল। চলুন ম্যাডাম, আপনার সারপ্রাইজটা দেওয়ার সময় হয়েছে। মহুয়া কিছু বলার আগেই সাদমান ওকে কোলে তুলে নিল। তখন হঠাৎ করে মহুয়ার খপাটা খুলে গেল। লম্বা চুলগুলো হাওয়ায় দুলতে লাগলো। মহুয়া বলে উঠল। আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। মহুয়া হঠাৎ কি একটা ভেবে বলল। আচ্ছা, আপনার রুমে ফ্যান নেই কেন? সাদমান কিঞ্চিত হেসে বলল। আসলে আমার বউটা আবার মঙ্গল গ্রহের প্রাণী কিনা, মাঝরাতে ফ্যান মোছার শখ হয় আবার তার, তাই সরিয়ে দিয়েছি। মহুয়া একটা মুখ ভেঙচি কাটলো। সাদমান একদম কর্নারের একটা রুমে সামনে এসে থামলো। মহুয়াকে নামিয়ে দিল সে। সাদমান ইশারায় সামনে তাকাতে বলে। মহুয়া বন্ধ দরজার দিকে তাকাতেই থমকে গেল। কাঠের দরজাটাতে খোদাই করে লেখা হৃদয় হরিণীর প্রেমের কোণ। মহুয়া হাঁ হয়ে গেল। সাদমান দরজাটা খুলতে বলল। মহুয়া দরজাটা খুলতেই আরেক দফা চমকালো। সাদা ফকফকা আলোয় ঝলমল করছে চারিদিক। ভেতরে বুক সেলফগুলোতে চোখ আটকালো মেয়েটার। আশ্চর্যজনক কথা হচ্ছে, বুক সেলফের কোথাও একটু জায়গা খালি নেই। পুরোটা বই দিয়ে ভরা। মাঝে একটা বড় টেবিল আর কয়েকটা চেয়ার রাখা। দেওয়ালে ঝুলছে মহুয়ার কিছু ছবি। প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে মহুয়ার হাতে বই। মহুয়া বুক সেলফগুলোর কাছে গেল। অবাক হয়ে গেল সে। তার উইশ লিস্টের বইগুলো দেখতে পেল। আপনা আপনি চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ল। সাদমান মহুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল। পছন্দ হয়েছে? মেয়েটা পেছন ঘুরে ঝাঁপিয়ে পড়ল সাদমানের বুকে। আনন্দের কান্না এটা। একজন উপন্যাস প্রেমিক আর কি চায়? এটাই অনেক বড় উপহার তার জীবনে। মহুয়া ভাঙ্গা স্বরে বলল। ধন্যবাদ আপনাকে, এতগুলো ধন্যবাদ। সাদমান হেসে জড়িয়ে ধরল। তারপর ভ্রু নাচিয়ে বলল। ধন্যবাদ? শুধুই ধন্যবাদ? মহুয়া বুঝলো হয়তো। সে মাথা উঠিয়ে বলল। ভালোবাসি গম্ভীর ঘোর, অনেক ভালোবাসি আপনাকে। সাদমান মহুয়ার ভেজা চোখের পাতায় চুমু খেল। তারপর বলল। খুশিতেও কান্না করা মানা তোমার, আর যেন কাঁদতে না দেখি ওকে। তবে আজকে যেহেতু কাঁদলেই, তবে আরেকটু কাঁদাই তোমাকে। মহুয়া সাদমানের কথার মানেটা বুঝতেই লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। সাদমান হেসে ওকে কোলে তুলে নিল। তারপর বলল।
ভালোবাসার সাগরে ভেসে যেতে প্রস্তুত তো? মহুয়া লজ্জায় সাদমানের বুকে মুখ লুকালো। আকাশের রূপার থালার ন্যায় চারটা না হয় তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রয়ে গেল। তাদের নতুন জীবনের শুরু হলো আজ থেকে। আজকের নিজস্ব রাতটা তাদের ভালোবাসার আদল হিসেবে রয়ে গেল। প্রকৃতির বসন্তের রূপটা বড়ই স্নিগ্ধ। গাছে গাছে নতুন পাতা গজানোর দৃশ্যটা যেন অপরূপ। ফুলে ফুলে চারিদিক কেমন ভরে ওঠে। আকাশে কালো মেঘের ছিটে ফোঁটাও নেই, আবার না আছে একদম কাঠফাটা রোদ। মিষ্টি একটা রূপ প্রকৃতির, আজও ব্যতিক্রম নয়। তবে আজকের দিনটা কারো কারো জন্য একটু স্পেশাল বলা চলে। সাদমান আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। অবশ্য বিয়ের পর থেকে ছেলেটা এমনই করে। দরজায় কয়েকবার বেল বাজানোর পরও যখন খুলছিল না, তখন সে ডুপ্লিকেট চাবি দিয়ে খুলল দরজাটা। কি ব্যাপার, বাড়িটা আজকে এত নিস্তেজ কেন? সে মৃদু স্বরে ডাকলো, মাম্মা কোথায় তুমি? পাপা এসে গেছে তো? আশ্চর্য, কোনো সারা শব্দ নেই। যে জায়গায় বাড়িটা তার মেয়ের খিলখিল শব্দে মেতে থাকে, সে বাড়িটা আজকে এত মর্মরা কেন? বাবা এলে তো মেয়ে দৌড়ে আধো আধো বুলিতে পাপা বলতে বলতে ছুটে আসে। সাদমান আর কিছু না ভেবে নিজের রুমে গেল। বউটা কথায় তার। রুম ফাঁকা দেখে ভ্রু কুঁচকালো সে। ব্যালকনিতে চোখ যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। ওই তো তার বউটা কেমন দোলনায় বসে বই পড়ছে। সাদমান অ্যাপ্রনটা বিছানায় রেখে গিয়ে মহুয়ার পাশে ধপ করে বসলো, তারপর কাঁধে মাথা রেখে বলল, বই রাখেন ম্যাডাম, নিজের হাজবেন্ডের সেবা করুন এবার। এতই মগ্ন ছিলেন যে বেল বাজানোর পরেও শুনেনি। মহুয়া বইটা বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে অভিমানী স্বরে বলল, যান যান, এখানে কি? নিজের মেয়ের কাছে যান আপনি, আমি কি? সাদমান নিঃশব্দে হাসলো, তারপর মাথা উঁচু করে বলল, ভালো বলেছে তো। তা আমার মেয়েটা কোথায়? তুমি যা হিংসা করো আমার মেয়েকে, আবার বেঁচে দাওনি তো? মহুয়া রেগে বলে উঠল, হ্যাঁ, বেঁচে দিয়েছি। এখন ওই টাকা দিয়ে আমি একটা লাইব্রেরি বানাবো, হয়েছে? সাদমান হেসে বলল। বাবারে, এত হিংসা! মহুয়া কিছু বলল না। সাদমান ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, রেগে আছো কেন? মহুয়া কিছু বলল না, তবে কেমন বাচ্চাদের মতো কান্না করে দিল। সাদমান বোকা বনে গেল। তারপর ওকে বুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? মেয়ে কিছু করেছে? কামড় দিয়েছে? মহুয়া দুপাশে মাথা নাড়ল। সাদমান বলল, তাহলে? মহুয়া সব অভিযোগ উগরে দিল। আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না, সবসময় মেয়েকে নিয়ে পড়ে থাকেন। মেয়ে আমার ভালোবাসে ভাগ বসিয়েছে। কথাগুলো বলে সে আবার কাঁদতে লাগলো। সাদমান কথাগুলো শুনে জোরে হাসতে লাগলো, তারপর বলল, ও এই ব্যাপার। কে বলেছে ভালোবাসি না? হ্যাঁ, এই 8 বছরে কি টের পাওনি? এই 8 বছরে কি টের পাওনি তা যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আর মেয়ে তো মেয়ের জায়গায়, ও তো তোমারও মেয়ে। তুমি ভালোবাসো না ওকে? তাহলে? মহুয়া হেসকি তুলে কাঁদছে এখন। সাদমান বলল, আমি এখনো তোমার সেই গম্ভীর খড়ি আছি রে পাগলি। মহুয়া শান্ত হলো এবার। সাদমান বলল, শান্তি কোথায়? মহুয়া নাক টেনে বলল, আরুষ কান্নাকাটি করছিল সাইকে দেখার জন্য, তাই ভাইয়া এসে নিয়ে গেছে। সাদমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার ভাইয়ের ছেলের মতলব ভালো ঠেকছে না আমার কাছে। এই বয়সেই আমার মেয়ের জন্য কেমন করে। মহুয়া হেসে মাথা উঠিয়ে বলল, ভালোই তো হবে, খারাপ কি? ধুর, আমার মেয়েকে আমি ওই ছোকরার কাছে থুড়ি দেব। কেমন ছোট থেকেই আমাকে সম্মান করে না, বড় হলে যে কি হবে ওটা। মহুয়া হেসে ফেলল, তারপর বলল, বেশ হয়েছে একদম, যেমন শ্বশুর তেমন জামাই। সাদমান শুধু মহুয়ার দিকে তাকিয়ে রইল। এখনই জামাই শ্বশুর বানিয়ে দিয়েছে এই মেয়ে। সাদমান সেসব কথাই আর গেল না। হঠাৎ সে টুপ করে মহুয়ার ওষ্ঠে চুমু খেয়ে উঠে গেল। মহুয়া বোকা বনে গেল। তারপরই হেসে ফেলল মেয়েটা। অভ্যাস হয়ে গেছে এখন এসবে তার। 8 বছর কি কম? এই 8 বছরে সে হাড়ে হাড়ে টের পেয়েছে শিকদার সাদমান সাদিফকে। সেই অষ্টাদশী আর আজ অষ্টাদশী নেই। আজ সে একজন পরিপক্ক নারী, এক সন্তানের মা সে। তার আর সাদমানের মেয়ে শিকদার সিদ্রাতুল সায়ন্তী, বয়স 4, সবে মাত্র 3। না আম্মু, আমাকে না, আদিতাকে। না আম্মু, আমাকে না, আদিতাকে। আদিতাকে, আদিতাকে। 2 মেয়ের ঝগড়ায় বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল জান্নাত। চুপ! দুজনেই চুপ হয়ে গেল। জান্নাত বলে উঠল,
খচ্চর কোথাকারের, গোসল নিয়ে এত ঝগড়া করা লাগে? কথাটা বলার সময় জান্নাতের আগেকার কিছু কথা মনে পড়ে গেল। সে আর মহুয়াও যখন একসাথে ছিল এমনভাবেই তো গোসল নিয়ে তর্ক করত। সেসব মনে হতেই হেসে ফেলল সে। তারপরে আবার মুখটা গম্ভীর করে বলল, এবার বলো, তোমাদের বড় আম্মু কাকে গোসল করিয়েছে? বাচ্চা দুটো একজন আরেকজনের দিকে ইঙ্গিত করলো। চেহারার আদল একই দুজনের, বলতে গেলে যমজ। জান্নাত বড্ড বিরক্ত হলো। এবার সে বলল, যদি না বলো ট্রাস্ট মি, দুজনকেই আবার গোসল করাবো। তখনই রুমে আদনান প্রবেশ করলো। আদনান আসতেই আদিতি আর আদ্রিতা বাবার দিকে ছুটে গেল। আদনান মুচকি হেসে হাঁটু গেড়ে বসে দুজনকে আদর করে দিল। জান্নাত বলে উঠল, আরো আদর করো, আদর করে করে বাদর বানাও এদের। আদনান হেসে বলল। কি হয়েছে? জান্নাতকে কথাটা জানাতেই আদনান হু হু করে হেসে ফেলল। তারপর বাচ্চাদের উদ্দেশ্যে বলল, মায়ের সাথে দুষ্টুমি করা হচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলে দাও তো আম্মুরা। তারপর আবার আরুষ আয়েশাতের বাসায় যেতে হবে না? বলো বলো। একজন বলে উঠল, হ্যাঁ তাই তো, আম্মু আমাকে গোসল করিয়ে দাও, আদিতাকে বড় আম্মু গোসল করিয়েছে। জান্নাত হা হয়ে গেল। এতক্ষণ ধরে বলেও যাদের মুখ থেকে একটা কথা বের করতে পারছিল না, আদনান তা এত সহজেই করে ফেলল। আদনান বুঝলো হয়তো। সে বলল, পাওয়ার অফ আদনান শাহনওয়াজ, বুঝলে যান? জান্নাত কিছু বলল না। আর দুজনের চেহারা এক হওয়ায় নিশাত আর বুঝতে পারেনি যে কাকে গোসল করিয়েছে। তাই তো এতক্ষণ ধরে প্রয়াস চালাচ্ছিল তা জানার। কিন্তু মেয়েগুলো হয়েছে একদম বাবা পাগল। বাবা বললেই তারা সহজে উত্তর দেয়, তা না হলে না। কি আর করার। আল্লাহর কাছে আদনান একটা মেয়ে চেয়েছিল, আল্লাহ তাকে দুটো দান করেছে। খুশি যেন ধরে না। আর তার বড় বড় দুটো গরু কুরবানি দিয়েছে এই খুশিতে সে। পাগল ছেলে একটা। জান্নাতের অবশ্য ভালোই লাগে ওর পাগলামিগুলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে এসেছে। আজকে মাহির আর আরমিনের যমজ সন্তান আরুষ আর আয়াসের জন্মদিন। সেই উপলক্ষেই আজকে শেখ বাড়িতে চাঁদের হাট বসেছে। শুধু নিলয় আর হিয়া মিসিং। হ্যাঁ, হিয়া ভাইয়াকে সাইয়া বানাতে সক্ষম হয়েছে। সে এখন 8 মাসের অন্তঃসত্ত্বা, তাই আর আসতে পারেনি। আর এদিকে ছোটরা একসাথে হতেই খেলায় ব্যস্ত হয়ে গিয়েছে। বড়রা নিজেদের আলাপচারিতায় ব্যস্ত। তানজিদ বলল, দেখতে দেখতে 8টা বছর অতিবাহিত হয়ে গেল, ভাবা যায় চোখের পলকেই যেন চলে গেল। অভ্র নিজের ছেলের দিকে এক পলক তাকিয়ে বলল, আমার তো নিজের ছেলেটাকে নিয়েই বড্ড চিন্তা হয়, যা তেজ দেখায় এই বয়সেই। সেদিন মেঘলার সাথে একটু কথা কাটাকাটি হারিয়ে গিয়েছিলাম আমার। বাপরে, ছেলে আমার নকল বন্দুক নিয়ে এসেছিল বাপকে মারতে, ভাবা যায়? মেঘলা হেসে ফেলল। মাহির বলল, তুই এই কথা বলছিস? আমার ছেলে সেদিন আমাকে জিজ্ঞেস করেছে, বাবা আমার বউ কোথায়, এখনই নাকি সে বিয়ে করবে। আবার বলে কি না, তোমার কি ইচ্ছে নেই তাড়াতাড়ি নাতি নাতি দেখার? ভাব একবার। এহেন কথায় সবাই জোরে হেসে উঠল। সাদমান বলল, তোর ছেলেটা বড় হয়ে যে কি হবে? সেদিন আমাকে কি বলেছে জানিস? সায়ন্তীকে নাকি ও বিয়ে করবে। আমি আপত্তি করলে আমাকে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আরেক দফা হাসির রোল পড়ে গেল পুরো রুম জুড়ে। তখন হঠাৎই কলিং বেল বেজে উঠল। মাহির গিয়ে দরজা খুলে দিল। আসফি আর নেহা দাঁড়িয়ে। আসফির কোলে তাদের 4 মাসের মেয়ে শিফা। ওরা ভেতরে এলো। নেহা এসেই মহুয়ার পাশে খালি জায়গাটায় বসে ওদের সাথে কুশল বিনিময় করল। আসফি গিয়ে তানজিদের পাশে বসলো। তখন হঠাৎ একটা বাচ্চা ছেলে ছুটে এলো এদিকে। তানজিদ আর নিশাদের ছেলে সে, তানভীর শাহনওয়াজ নিশান। বয়স মাত্র 6 বছর। তাও যেন বুঝে সে সব কিছু। কারো সাথে তার তেমন বলে না, একটু চুপচাপ স্বভাবের সে। কিন্তু এই একজনকে দেখলে তার মুখ থেকে বুলি ছুটতেই থাকে। নিশান বলতে লাগলো, আমার কাছে দাও ওকে, আমি করে নিব আমার পিচ্চিকে। তানজিদ বলে উঠল, তুমি পারবে না বাবা, আরো ঘুমাচ্ছে তো, পরে নিও। কিন্তু সে কি আর তা মানবে? তার এখন চাই। বাধ্য হয়ে দিল তার কোলে। ছেলেটা খুশিতে আত্মহারা যাকে বলে। সবাই হাসলো তা দেখে। নিশাদ বলল,
ছেলে আমার বৌমা ঠিক করে ফেলেছে বলে মনে হচ্ছে। নেহা বলল। আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আসফি বলে উঠল। যেখানে তুমি নিজে একটা অসুবিধে, সেখানে তোমার আবার কি অসুবিধে লাগবে? স্লাহ, মান সম্মান পলিথিন হয়ে গেছে আমার তোমার জন্য। শেষে কিনা কট খেয়ে বিয়ে বলে চালিয়ে দিল। কোন দুঃখে যে তোমাকে সেদিন বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলাম। না, সেদিন যেতাম না, আর আছাড় খেয়ে পড়তাম। দুজনকে কাদায় মাখামাখি দেখে লোকজন বিয়ে পড়িয়ে দিল। জীবনে তোমাদের ওই এলাকায় পা রাখবো না আমি। নেহা বলল। আপনি গেলেই কি, না গেলেই কি, নিজেকে এতটা মূল্যবান ভাবার দরকার নেই, বুঝেছেন? কোন খুশিতে যে সেদিন রাজি হয়েছিলাম আপনার সাথে যেতে। সবাই হা করে তাকিয়ে দেখে যাচ্ছে। তানজিদ বলে উঠল। তোমাদের খুশি আর দুঃখের ফল বুঝি এই শিফা। মাশাআল্লাহ, এগিয়ে যাও। সবাই আরেক দফা হাসলো। আসফি আর নেহা দুজন দুজনকে মুখ ঝামটি দিল। মেঘলা বলে উঠল। এইসব রাখো তোমরা, ওইদিকে দেখো। সবাই মেঘলার কথা শুনে বাচ্চাদের দিকে তাকালো। একজন খেলনা ফোন নিয়ে কথা বলছে। যে কথা বলছে সে অভ্র আর মেঘলার ছেলে অভয় শাহরিয়ার অভি। বয়স সবেমাত্র 4। পাশে একটা মেয়ে বসে আছে তার, তানিশা শাহনওয়াজ তিন্নি, নিশাত আর তানজিদের প্রথম সন্তান। তিন্নি আদিতা গোল হয়ে বসে রয়েছে। অভির কথা বলার মাঝে সায়ন্তী ওর থেকে ওটা ছিনিয়ে নেয়। অভির সাথে এক প্রকার ধস্তাধস্তি লেগে যাচ্ছে সায়ন্তীর। এক পর্যায়ে আরিশ গিয়ে ওদের থামায়। বয়স 8 হলে কি হবে, মুখে তার গম্ভীর ভাব ফুটে রয়েছে। সে ওই ফোনটা নিয়ে নেয়, তারপর অভিকে দিয়ে দেয়। অভি তো বেজায় খুশি। সায়ন্তী ঠোঁট উল্টিয়ে কান্নার প্রস্তুতি নিতেই আরুষ ওর গালে চুমু খেলো। অভি অপর গালে চুমু খেলো মেয়েটার। সায়ন্তু এবার খিলখিল করে হেসে উঠল। আরুষ তার হাতে থাকা নকল বন্দুকটা অভির দিকে তাক করল। অভি সায়ন্তীর পেছনে গিয়ে লুকালো। তন্নি খিলখিল করে হেসে বলল। আর এদিকে আদিতি আর আদ্রিতা কানে ফোন নিয়ে এমন ভাব করছে যেন তারা কারো সাথে কথা বলছে, কিন্তু ফোনের ওপাশের মানুষটা অপরিচিত। এসব দেখে আদনান জান্নাতকে মৃদু ধাক্কা দিয়ে বলল। কিছু কি মনে পড়ে যান? জান্নাত লাজুক হাসলো। সেই একটা ফোন কল, আদনানের ভুল করে জান্নাতকে কল দেওয়া, তারপর দিন রাত একে অপরকে নিয়ে ভাবা। হঠাৎই সেটা ভালোবাসার রূপ নিল। তানজিদ হঠাৎ বলল। এরা যে কি হবে ভবিষ্যতে, আমাদের থেকেও ডেঞ্জারাস হবে এরা। কথায় কথায় বন্দুক ধরে। আচ্ছা, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? এই যে দেখ, আদনান ভুল নম্বরে কল দিয়ে প্রেমে পড়ে গেল। নিশাত ভুল করে আমাকে প্রপোজ করায়, আমি প্রেমে পড়ে গেলাম। মেঘলা ভুল করে অভ্রকে মেসেজ করায়, অভ্র ওর প্রেমে পড়ে গেল। আর সাদমান কথার মাঝে বলে উঠল। আমি কোনো ভুল থেকে প্রেমে পড়িনি। তানজিদ বাঁকা হেসে বলল। তাই তুই ওখানে কার জন্য ইন্নালিল্লাহ করতে গিয়েছিলি না? ভুল করেই তো মোহর ওপর গাড়ি চড়িয়ে দিয়েছিলি। সাদমান খুক করে কেসে উঠল আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। আসফি বলে উঠল। ভাবছি একটা বই বের করব, বুঝলে? আমাদের কাহিনী দিয়েই একটা বই হয়ে যাবে। নাম কি দেওয়া যায় বলো তো? মহুয়া বলে উঠল। ভাইয়া, আপনি লেখালেখি করেন? আসফি মৃদু হেসে বলল। আগে করতাম, তারপর হঠাৎ জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল, তাই ছেড়ে দিয়েছিলাম। এখন ভাবছি আবার শুরু করব। নেহা বলে উঠল। আপনি রাইটার? বলেননি তো কখনো। আসফি বলে উঠল। তোমাকে বলবো কেন? কে তুমি? অপরিচিত মহিলা একটা। নেহা একবার নিজের ঘুমন্ত মেয়ের দিকে তাকালো, আর একবার আসফির দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলল। আপনার মেয়ের মা হই আমি। একদম লাগতে আসবেন না বলে দিচ্ছি, তা না হলে আমার এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দিব আপনাকে। ওই, ভয় দেখাচ্ছ কাকে? জানো আমি কে? আপনি একটা সহজ সরল মেয়ের ঘাড় তারা হাসবেন্ড আর একটা নিষ্পাপ শিশুর বাবা। আসফি শুধু বলল। আজকে বাসায় চলো তুমি, ঘাড়তেরা কাকে বলে বোঝাবো তোমাকে। সবাই আরেক দফা হাসলো। নেহা একটা মুখ ভেঙচি কাটলো। সৌরভ শেখ আর মিনা বেগম তারা দিতে লাগলেন কেক কাটার জন্য। সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিতে লাগলো।
আরুষ আর আয়শা পাশাপাশি দাঁড়ালো। আরুষের বাঁ পাশটায় সায়ন্তী দাঁড়ালো, যার হাতটা আরুষ শক্ত করে ধরে রেখেছে। আর পাশের সব আন্ডা বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে। শিফা এখনো নিশাদের কোলে, ওভাবেই দাঁড়ালো সে। তখনই কেক কাটা হলো, সবাই হাতে তালি দিল। আসফি আর নেহা পাশাপাশি দাঁড়িয়েছিল। হঠাৎ আসফি নেহার শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত দিয়ে চিমটি কাটলো। মেয়েটা মৃদু আর্তনাদ করে উঠল। আসফির চোখ মুখ একদম স্বাভাবিক, যেন সে কিছুই করেনি। নেহা ওর হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। এমন সময় আসফি ওর দিকে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। নেহা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর কি মনে সে নিজেও হেসে ফেলল। এমন সময় আরমিন একটা ক্যামেরা নিয়ে এলো, সবার একটা গ্রুপ ফটো তুলতে। প্রত্যেকে তাদের প্রেয়সীদের পাশে দাঁড়ালো। বাচ্চারা নিচে বসে পড়ল। মিনা বেগম আর সৌরভ শেখ একটু আগেই বেরিয়ে গেছেন, কি এক কাজ আছে নাকি তাদের। কিন্তু এখন ছবিটা কে তুলবে? হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মাহির গিয়ে দরজা খুলে দিল। স্যান্ডি আর আর্থার দাঁড়িয়ে, সবার মুখে হাসি ফুটে উঠল। স্যান্ডিকে দায়িত্ব দিল ছবি তুলতে। আর্থার বলতে লাগলো, স্যার ডান দিকে একটু, না স্যার বাম দিকে। স্যান্ডি বিরক্ত হয়ে আর্থারের মাথায় একটা চাটি মেরে বলল, নে তুই নে, দুষ্টু দুষ্টু কোথাকার। আর্থারই শেষে ছবিটা তুলল। স্যান্ডি পুরো পরিবারকে দেখে বলল, হাই কিসি কা নজর না লাগে। এমন সময় আর্থার বলল, স্যার আরশোলা। স্যান্ডি লাফাতে লাগলো। আবার সেই আগের মতো হাত দুটো নাড়তে নাড়তে বলতে লাগলো, ওরে 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 আল্লাহ রে, ওরে দুষ্টু রে। সবাই তা দেখে জোরে জোরে হাসতে লাগলো। বাচ্চারাও খিলখিল করে হেসে ফেলল। শেখ বাড়িটা হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। সবাই প্রাণ খুলে হাসতে লাগলো। এমন সময় আসফি বলল, এই নাম পেয়ে গিয়েছি। সবাই আসফির দিকে তাকালো। আসফির বলার আগেই সবাই হেসে একসাথে বলে উঠল, ইজ ইট রং নাম্বার গোস টু লাভ? আসফি অবাক হয়ে বলল, আরে হ্যাঁ, এটাই তো ভেবেছিলাম। সবাই আবার হাসতে লাগলো। বাচ্চারাও কি বুঝে খিলখিল করে হাসতে লাগলো। তাদের হাসির শব্দে মুখরিত হয়ে গেল চারপাশ। সব ভুল জীবনের দুঃখ বয়ে আনে না, কিছু কিছু ভুল জীবনের সুখের বন্যা বয়ে দিয়ে যায়। শুধু মানুষটাকে সঠিক হতে হয়। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যা কাউকে হয় নতুন করে গড়ে তুলে, না হয় একদম ভেঙে গুঁড়িয়ে দেয়। জীবনে চলার পথে বাধা আসাটা স্বাভাবিক, তবে দুটো মানুষ যদি চায় একে অপরের সাথে থাকতে, একে অপরের সাথে সংসার করতে, তবে অবশ্যই তা সম্ভব। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকাটা উচিত নয়। কিছু কিছু সময় মহুয়ার মতো ঘাটতারা দুষ্টু হতে হয়। জীবনকে কঠিন মনে করলে কঠিন, আবার সহজ করলে সহজ। ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখার অদম্য ইচ্ছা থাকলে অবশ্যই রাখা সম্ভব। আদনান, তানজিদ, সাদমান, অভ্রই হয়তো তার প্রমাণ। সব ভুলে দুঃখ থাকে না, কিছু ভুলে সুখও লুকিয়ে থাকে। ভুল থেকেও কিছু ভালো জিনিসের উৎপত্তি হয়। এরা হয়তো সেটাই বুঝিয়ে গেল আমাদের। এভাবেই চলতে থাকুক ওদের অসমাপ্ত ভালোবাসার পথ। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আশিক ভাইয়া আর সোনালিকা আপুর ভয়েজের নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।